আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের অ্যাডমিশনের ফার্স্ট ইংলিশ ক্লাসে আজকে চলে আসলাম। সবাইকে স্বাগতম। আমরা একটু টাইম দেই সবাইকে আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমরা আজকে অ্যাডমিশনের ফার্স্ট ইংলিশ ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি ভার্সিটি, গুচ্ছ এবং মেডিকেলের। সো আমরা একটু স্টুডেন্টদেরকে টাইম দেই টু জয়েন দ্য লাইভ ক্লাস। জয়েন করে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করছো। আজকে আমরা জানি যে একটু ওয়েদারটাও খারাপ, বাট উই স্টিল হোপ যে তোমরা সবাই জয়েন করতে পারবা। অলরেডি অনেকজন চলে আসছে। জান্নাতুল ফেরদৌস, রিয়া, নাদিয়া, সামিয়া চলে আসছে, ফেরদৌস, সাইমা চলে আসছে, সালমা খাতুন চলে আসছে, মোহাম্মদ অভি চলে আসছে, আইরিন সুলতানা চলে আসছে, আচ্ছা ইসমাইল চলে আসছে, ফাহমিদ আক্তার নোয়াখালী থেকে চলে আসছে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি তারপর দেখতে পাচ্ছি সানোয়ার, রোমা, মিতা অনেকে চলে আসছে। ইউটিউবেও আমাদের অনেক স্টুডেন্টসরা চলে আসছে দেখতে পাচ্ছি, চাঁদপুর থেকে, গাজীপুর থেকে। ফারজান আফরিন বলেছে ম্যাম একটু লেট হয়ে গেল। ইয়াস, আজকের ক্লাসটা আমাদের 6:15-তে স্টার্ট করার কথা, বিকজ আমাদের আগের ক্লাসগুলোতে আমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পেয়েছিলাম যে এই ক্লাসগুলোর টাইমে নামাজের একটা ব্রেক প্রয়োজন হয়। সো আমরা টাইমটাকে একটু পিছিয়ে দিয়েছি যাতে সবাই নামাজ শেষ করে আসতে পারে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছেন। আজকে আমরা মেইনলি আমাদের ইংলিশের ক্লাসটা স্টার্ট করব অ্যাডমিশনের। সো এখানে কোন কোন ইউনিট কভার হবে, এ ইউনিট কভার হবে, বি ইউনিট কভার হবে, মেডিকেল কভার হবে, গুচ্ছর সিলেবাস কভার হবে, ঠিক আছে? সো আমরা আজকে স্টার্ট করব। যেহেতু অনেক স্টুডেন্টসরা চলে আসছে, আমরা জাস্ট একটু ওভারভিউ দিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করি। আমরা আজকে কি টপিকগুলো কভার করব, প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন সলভ করব আমরা, জাস্ট ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেটা দেখার জন্য। তোমরা যদি তোমাদের বড় ভাইয়া আপুদের টাইমে যখন আমরা অ্যাডমিশনের ক্লাস নিতাম সেই ক্লাসগুলো একটু করেও করে থাকো, তাহলে দেখবা যে তোমাদের অনেক কিছু আজকে কমন পড়ছে। বিকজ আমরা আজকে মূলত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো অ্যাকচুয়ালি প্রতি ইয়ার চেঞ্জ হয় না, রাইট? সো আমরা একটু জাস্ট রিক্যাপ করার চেষ্টা করব সবচেয়ে ইম্পর্টেন্ট যেই থিওরিগুলো আছে সেটা। অ্যান্ড আমরা আজকে অল্প করে যেটা করব, সেন্টেন্স স্ট্রাকচারস, ওভারঅল সেন্টেন্সেসের বিভিন্ন পার্ট, যেমন ক্লজেস, সেন্টেন্সেস, ডিফারেন্ট টাইপস অফ ভার্বস, এগুলো আজকে আমরা একটু কভার করার চেষ্টা করব, ঠিক আছে? সো ভার্ব, ক্লজ, সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো থাকবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ থাকবে। আমাদের ইন ডেপথ টপিক ভিত্তিক যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে। আজকে আমরা ওভারঅল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ অ্যান্ড যেই টপিকগুলোর কথা বলেছি সেই টপিকগুলো একটু করে কভার করব। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, যেহেতু অনেক স্টুডেন্টস আজকে আছো, তোমরা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে ফার্স্টে জানাও যে তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী কারা কারা আছো। একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। অ্যাডমিশনের স্টুডেন্ট কারা কারা আজকের লাইভ ক্লাসটাতে জয়েন করছো? ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে ইউটিউবে অনেক স্টুডেন্টরা জানিয়েছে যে তারা হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্টস। ওকে, ঋতিক হাসান আমাদের ফেসবুকে জানিয়েছে, সাদি আক্তার অ্যাডমিশনের স্টুডেন্ট জানিয়েছে। অলরাইট, ঠিক আছে, অনেকজন আছো যারা এবছর অ্যাডমিশনের পরীক্ষা দিচ্ছ। আই হোপ যে তোমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা করেছিলে কিছুদিন আগে, বি ইউনিটের ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছিল, তার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য ইউনিটের ওরিয়েন্টেশন ক্লাসগুলোও হয়েছে। আই হোপ তোমরা সেগুলো করেছো, সেগুলোর সাথে আপ টু ডেট আছো। না করে থাকলে ক্লাসগুলো আমাদের পেজে আছে, পেজে গিয়ে একবার একটু দেখে নিবে। আমরা আজকের ক্লাসটা মেইনলি স্টার্ট করে দিই। সো আজকে যেহেতু ইংলিশের ওভারঅল ফার্স্ট ক্লাস, আমরা ভাবলাম যে তোমাদেরকে একদম প্রথম ক্লাসে তোমাদের যেই টপিকগুলো অন্য টপিকগুলোর থেকে একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু রিক্যাপ করে দেওয়া যাক, ঠিক আছে? সো তাহলে আমরা যখন আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন নিব, তোমাদের হাতে এখনো কিছুটা সময় আছে। সো যেহেতু তোমরা এখন প্রিপারেশনের একদম আর্লি স্টেজেসে আছো, মাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে উঠেছো, তোমাদের অনেক কিছু মেমোরিতে ইনশাল্লাহ ফ্রেশ থাকবে। আমরা তাও একবার একটু রিক্যাপ করে দিই যে আমরা অ্যাডমিশনের যখন অ্যাডমিশন সেন্ট্রিক যখন আমরা ইংলিশ সাবজেক্টটা পড়ার চেষ্টা করব, আমাদের কোন সাবজেক্টগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো একদম ফার্স্টে পার্টস অফ স্পিচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ আমাদের পড়তেই হবে, এটা ইগনোর করার কোনো স্কোপ নাই। আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা, এখানে যতগুলো টপিক আছে সবগুলোর ইন্ডিভিজুয়াল ক্লাস কিন্তু হবে, সো টেনশন নিও না। ভয়েস ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর অনেক প্রশ্ন আসে। নারেশন ভেরি ইম্পর্টেন্ট, ভয়েস নারেশন দুটো খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস,
ভার্বের কিছুটা অংশ আমরা আজকে আমাদের ক্লাসে টাচ করব, বাট বিস্তারিত ক্লাস কিন্তু তোমরা এটার উপর পরে পাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক যেটা দেখা যায় অন্যান্য অনেক টপিকের মিক্সচার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের কাজে আসে। সাবজাংটিভ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। আমরা ওভারঅল যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিব আমাদের অন্যান্য চ্যাপ্টারের অন্যান্য সব কিছুর পাশাপাশি এইগুলোর উপর একটু এক্সট্রা অ্যাটেনশন দিয়ে পড়াশোনাটা করতে হবে। অলরাইট, সো আমরা আজকে মূলত যেটা বলবো, অনেক স্টুডেন্ট যেহেতু আমাদেরকে ক্লাসের মাঝখানে জয়েন করেছো, সবার উদ্দেশ্যে জাস্ট বলে দেই, আজকে আমরা পাস্ট যে কোয়েশ্চেনগুলো আছে, পাস্ট যেই মডেল টেস্টগুলো আছে, পাস্ট যে এক্সামগুলো আছে, সেই এক্সামগুলো থেকে আমরা হচ্ছে যে আমাদের ওভারঅল কোয়েশ্চেন সলভিংটা করব। তারপরে আমরা ওভারঅল আজকে সেন্টেন্স, ভার্ব এবং ক্লজের উপর আমরা আজকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা স্টার্ট করে দেই। ফার্স্টে জাস্ট একটু কিরকম প্রশ্ন এসে থাকে ইংলিশ থেকে সেই কোয়েশ্চেন টাইপগুলো আমরা একটু দেখার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভটা করে ফেলি। ওকে, আচ্ছা দেখো, দিস ইজ আ ভেরি, এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা গত বছরও কিন্তু আমাদের অ্যাডমিশনের ক্লাসে একদম ফার্স্ট ক্লাসে রেখেছিলাম। এটা ডিউর এই ইউনিট 21-22 সেশন থেকে নেওয়া। সো এখানে আমাদের অ্যান্টোনিমের কনসেপ্টটা জানতে হবে। কেউ যদি পেসিমিস্টিক হয় সে কোন জিনিসটা না, সো পেসিমিস্টিকের অপোজিটটা জানতে চাচ্ছে, রাইট? সো এখানে ইটস ভেরি ইজি, তোমরা একটু এটার অ্যান্সারটা বেছে আমাদেরকে বলে দাও, অপশন এ, বি, সি এর মধ্যে এটা কোনটা হবে, যে ইফ সামওয়ান ইজ পেসিমিস্টিক শি অর হি ইজ নট, কোনটা হবে? সবাই আমাকে হ্যাপি টিচার্স ডে বলছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফয়সাল আহমেদ আমাদেরকে উত্তর দিয়েছে ফয়সাল আহমেদ উত্তর দিয়েছে অ্যান্সার হচ্ছে বি। সিক্তমণি উত্তর দিয়েছে অ্যান্সার এ। আচ্ছা এ, ওকে ফ্যান্টাস্টিক। আচ্ছা, রংধনু উত্তর দিয়েছে অ্যান্সার বি। মুনতাসির মাহফুজ বলেছে বি। তানজিল আক্তার মিম বলেছে বি, অ্যান্ড ইয়েস দ্য আনসার ইজ বি। আমরা আজকের ক্লাসটাতে যেহেতু আমরা অনেক কিছু কভার করার ট্রাই করছি, আমরা একটু দ্রুত আগাবো। তোমরা মাত্র কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে উঠেছো, তোমাদের অনেক কিছু মেমোরিতে ফ্রেশ থাকার কথা, তাই আমরা খুব বেশি ডিটেলসে গিয়ে আজকে পড়ার ট্রাই করবো না। আর অ্যাডমিশনে তোমাদের কিন্তু অনেক বেশি ডিটেলসে পড়ার অ্যাকচুয়ালি সময়ও নাই, তোমাদের অনেক দ্রুত অনেকগুলো কনসেপ্ট রিক্যাপ করে ফেলতে হবে, সো টাইম নাই তেমন একটা। আচ্ছা, would you like to go dash a walk, এখানে কোন প্রেপোজিশনটা বসবে? টু, ইন, ফর নাকি আউট? would you like to go dash a walk, বাংলা একটু চিন্তা করে দেখো, আমরা এখানে মূলত কি বলার চাইছি, তুমি কি হাঁটতে যেতে চাও নাকি, বা হাঁটার জন্য যেতে চাও নাকি? সো চিন্তা করে দেখো, তাহলে আমরা যদি ইংলিশ করতাম তাহলে এখানে কোন প্রেপোজিশনটা এই অর্থটা সবচেয়ে বেশি ক্লিয়ারলি তুলে ধরতো? সো মোজাহিদ বলেছে ফর, মোহাম্মদ হাসান বলেছে ফর, সুরাইয়া বলেছে অ্যান্সার সি, অর্ক পল বলেছে অ্যান্সার এ, তাসনুভা নেহা বলেছে অ্যান্সার সি, মোহাম্মদ জুবায়ের বলেছে অ্যান্সার ফর, অ্যান্ড ইয়েস দ্য আনসার ইজ ফর। উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক? চিন্তা করে দেখো, তোমরা যখনই ইংলিশে এরকম কোনো কনসেপ্ট ফেস করবা যেখানে গো ব্যবহার করা হচ্ছে কোনো একটা কাজ করতে যাওয়ার জন্য, মিন করার জন্য, তখন কিন্তু গো এর সাথে সাধারণত ফরই ব্যবহার করা হয়। যেমন উড ইউ লাইক টু গো ফর আ রান, উড ইউ লাইক টু গো ফর আ মুভি, উড ইউ লাইক টু গো ফর ইটিং, উড ইউ লাইক টু গো ফর কি বলবো আর, টি, যে চা খেতে বাইরে যেতে চাও নাকি, উড ইউ লাইক টু গো ফর মিটিং। চিন্তা করে দেখো, যে কোনো জায়গায় বা যে কোনো কনসেপ্টে গো এর সাথে এখানে ফরই বসবে যদি আমরা এইটা মিন করতে যাই কিছু একটা করতে যাওয়ার জন্য। ওকে, সেটা একটু মাথায় রাখলে অন্যান্য যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোতেও তোমরা গো ফর ব্যবহারটা করা উচিত নাকি না বুঝতে পারবা। আচ্ছা, দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড ওয়ের ইট হ্যাড ব্রোকেন ডাউন। ঠিক আছে, এখানে মেইনলি বলতে চাচ্ছে গাড়িটা, তাদের যে গাড়িটা ব্রেকডাউন করেছিল অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছিল, সেই গাড়িটা রাস্তায় ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সো এখানে তোমাদেরকে একটা স্ট্রাকচার জানতে হবে। আচ্ছা, কুডটা এখানে অ্যাকচুয়ালি নট ইম্পর্টেন্ট, এখানে যে স্ট্রাকচারটা জানতে হবে সেটা হচ্ছে নট হেল্প, তারপরে একটা জিনিস বসার কথা, সেই জিনিসটা কি হবে তোমরা বলবা, তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ভার্বের
বেস ফর্ম। ওই স্ট্রাকচারটা জানা থাকলে তোমরা এটা ডিফারেন্ট কনটেক্সটে ইউজ করতে পারবা। সো যখন আমরা এই কনটেক্সটে এটা বলতে চাই যে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, ওইটা বোঝাতে। সো রিদওয়ান বলেছে বা, তাসনিয়া বলেছে এ আনলেস, আচ্ছা। ফেরদৌসি রহমান বলেছে বাট হবে, সুমিত দেবনাথ বাট, মুজাহিদ বাট, আচ্ছা ফয়সাল, রোজি, তাসনিয়া, সায়দা, তাসনিয়া অবশ্য উত্তর দিয়েছে এটার উত্তর ইনস্টেড অফ, এটা ইনস্টেড অফ হবে না। আচ্ছা সায়দা সুরায়া বলেছে বাট, ইয়েস এটার আনসার হচ্ছে বাট। সো এখানে যে স্ট্রাকচারটা আমাদের জানতে হবে, কুড নট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড। সো এখানে কুড নট হেল্প বাট, এরপরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। সো এটা আমাদের একটা স্ট্রাকচার যেটা জানতে হবে, বিকজ অনেক সময় দেখা যাবে তোমাদেরকে কুড নট হেল্প বাট পর্যন্ত দেওয়া থাকবে, বা তারপরে ভার্বটা তোমাদেরকে বসাতে হবে। সো এখানে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটার পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে, অ্যান্ড তার আগে আমাদের কুড নট হেল্প এর সাথে বাট বসে। যেহেতু আমরা এখানে এই কনটেক্সট মিন করার চেষ্টা করছি যে এই কাজটা করা ছাড়া আর আসলে কোনো উপায় ছিল না, এখানে ইনস্টেড অফ হবে না, দেন আনলেসও হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সটটা একটু দেখি। There is nothing dash a glass of cold water on a hot sunny day। এটা ডিউ এ ইউনিটে এসেছিল 2021-22 সালে। সো এটা আমরা একটু দেখে নিই, এটার উত্তর কি হবে। There is nothing dash a glass of cold water on a hot sunny day। মেইনলি এখানে মিন করা হচ্ছে যে একটা গরম দিনে আসলে এর চেয়ে বেশি কিছু একটা আর হয় না, মানে একটা গ্লাস অফ কোল্ড ওয়াটারের চেয়ে বেশি কিছু একটা আর হয় না। সো কি হয় না এটা আমাদেরকে বলতে হবে। সো আমরা দেখতেছি ওকে, অনেকে আমাদেরকে উত্তর সুমাইয়া, মুজাহিদ, ফয়সাল বলেছে, নাহিদ সবাই বলেছে বি, বৃষ্টি শেখ, নোফা বলেছে বি। ফেসবুকে আমাদেরকে আফরিন, নাইমুল, আলিম, তহিদুল, তাসমিয়া, তাবাসসুম সবাই বলেছে মোর রিফ্রেশিং দেন। এটার উত্তর হচ্ছে মোর রিফ্রেশিং দেন। এটা কিন্তু অ্যাজ রিফ্রেশিং অ্যাজও হতে পারতো, যেমন আমরা যদি বলি there is nothing as refreshing as a glass of cold water on a hot day। দ্যাটস অলসো নট রং, এটাও ভুল হতো না। বাট যেহেতু এখানে মোরের ব্যবহার আছে আর এখানে অ্যাজ এর পরে যেই অপশনটা আছে এটা কিন্তু রিফ্রেশড, রিফ্রেশিং না, ভার্ব প্লাস আইএনজি ফর্মে নাই, হেন্স আমরা এখানে এটাকে পিক করতে পারবো না। সো রিফ্রেশিং দ্যাটও আসলে হবে না। সো দ্যাট যখন একটা সেন্টেন্সে থাকে তখন কিন্তু ইট ইমিডিয়েটলি মিনস যে আমরা কোনো কিছুর এফেক্ট বোঝানো বা কোনো কিছুর এফেক্ট না, বা কোনো কিছুর কারণ বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা আবার এটার সাথে অ্যাপ্লিকেবল হয় না। আই ডিড ইট সো দ্যাট আই কুড ডু সামথিং এলস, সো রিজনটা বোঝানোর চেষ্টা করছি। সো এটা কিন্তু এখানে এমন না, রিফ্রেশিং এনাফও হবে না। সো তাহলে আমাদের বাকি থাকে রিফ্রেশিং এনাফ বলতে কিন্তু আবার কনটেক্সটটা হয়ে যায় হচ্ছে যে এই জিনিসটা যথেষ্ট পরিমাণে রিফ্রেশিং নাকি না। সো ওই কনটেক্সটেও কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলা হয় নাই। সো আমাদের বাকি থাকে হচ্ছে মোর রিফ্রেশিং দেন, there is nothing more refreshing than a glass of cold water। বোঝা গেছে? ওকে, নেক্সটটা একটু দেখে নেই। When Rupak entered the class, the lecture dashed, so he found it hard to follow। এটা ডিউ এ ইউনিটে আসছিল 2021-22 সালে। আবারও এখানে কিন্তু আমাদের একটা ডিফারেন্ট কনটেক্সট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উপর আমাদের কিন্তু আলাদা ক্লাস হবে। পাস্ট পারফেক্টের কথা যদি একটু জাস্ট তোমাদেরকে রিক্যাপ করিয়ে দেই, দুটো ঘটনা থাকবে একটা সেন্টেন্সে, দুইটা ঘটনাই পাস্টে ঘটবে, কিন্তু পাস্টের টাইমলাইনে একটা ঘটনা আরেকটার আগে ঘটবে এবং আরেকটা ঘটনা ওটার পরে ঘটবে। সো যেই ঘটনাটা পাস্টের টাইমলাইনে একটার আগে ঘটে সেটাকে আমরা পারফেক্ট টেন্সে রাখি, যেটা তার পরে ঘটে সেটাকে আমরা রেগুলার পাস্ট টেন্সে রাখি, অর্থাৎ একদম সিম্পল পাস্টে রাখি। আচ্ছা ওকে, আমরা এখানে অলরেডি ওকে অনেকজনের উত্তর দেখছি। ফারহান আফসার বলেছে অ্যান্সার হবে বি, ফেরদৌসি রহমান বলেছে অ্যান্সার হবে বি, মাহবুব বলেছে বি, বৃষ্টি শেখ, মোজাহিদ, ফায়সাল, সার্জিন, মুনতাসির, মোহাম্মদ হাসান সবাই বলছে বি হবে। সানজিদ আফরিন বলেছে অ্যান্সার বি হবে, মাহবুব বলেছে বি হবে। আচ্ছা, দ্য আনসার ইজ বি, গুড জব।
When Rupak entered the class, the lecture had already begun. So he found it hard to follow. So রূপক দুইটা ঘটনাই কিন্তু এখানে পাস্টে ঘটছে। রূপক পাস্টে ক্লাসে ঢুকছিল এবং লেকচারটাও কিন্তু পাস্টেই চলতেছিল, বাট লেকচারটা অলরেডি কিছু দূর হয়ে গিয়েছিল, যেই কারণে ও ক্লাসটা ফলো করতে পারছিল না। সো ক্লাস যে লেকচারটা যে আগে শুরু হয়েছে এটা আমরা বুঝতে পারছি, লেকচারটা কিন্তু পাস্টের টাইমলাইনে আগে শুরু হয়েছে, রূপক পরে আসছে। সো রূপকের আসার পার্টটা সিম্পল পাস্টে থাকবে, যেটা তারও আগে ঘটেছে অর্থাৎ লেকচার শুরু হয়ে যাওয়ার পার্টটা সেটা কিন্তু পাস্ট পারফেক্টে থাকবে। এটা কি আমরা বুঝতে পারছি? এখানে কিন্তু হ্যাড অলরেডি এন্ডেড বলা যাবে না, হ্যাড অলরেডি এন্ডেড না বলতে পারবো না, বিকজ এখানে বলেছে সো হি ফাউন্ড ইট হার্ড টু ফলো। শেষ হয়ে গেলে তো আসলে ফলো করার আর কিছু নাই, রাইট? শেষ হয়ে গেলে তো শেষই হয়ে গেল। বাট এখানে যেহেতু ক্লাসটা অ্যাকচুয়ালি ও যেহেতু এখানে বলাই হয়েছে যে ও ফলো করতে পারছিল না, তার মানে হচ্ছে যে এখানে ক্লাসটা অ্যাকচুয়ালি অনগোয়িং ছিল, পাস্টে এক সময় চলছিল, শেষ হয় নাই তখনও। সো হেন্স আমরা এটা পিক করতে পারবো না, আর এই দুটা তো এখানে হবে না। অ্যাজ আই সেড, পাস্টে যখন আমরা দুটো ঘটনার কথা বলার চেষ্টা করি, পাস্টে ওই দুটো ঘটনাই কিন্তু আমাদের পাস্টে ঘটার মধ্যে একটার আগে ঘটে, তখন যেটা আগে ঘটে ওটা পাস্ট পারফেক্টে যায়, যেটা পরে ঘটে সেটা সিম্পল পাস্টে যায়। আচ্ছা, ওকে, চলো আমরা নেক্সট একটু দেখে নিই। দ্য বুক শপ সেলস নো বুকস ড্যাশ বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। এটা 21-22 ডিউবি ইউনিটে আসছিল। এখানে মেইনলি আমরা বলার ট্রাই করছি যে বাংলা, ফ্রেঞ্চ আর ইংলিশ বাদে বইয়ের দোকানটা অ্যাকচুয়ালি আর কিছু বিক্রি করে না। সুপ্রিয়া ঘোষ, ইয়েস টেন্স নিয়েও আমাদের লাইভ ক্লাস থাকবে। আচ্ছা, মুজাহিদ এ, আচ্ছা ফাইসাল বি, আচ্ছা আদার দেন বলেছে ইফু, ইয়েস দ্য বুক শপ সেলস নো বুকস আদার দেন বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। আদার দেন কথাটার অর্থই হচ্ছে এটা বাদে। সো যখনই এরকম কনটেক্সট তোমরা পাবে ওটা বাদে আর কিছুই করা হয় না, সো তখন আমরা আদার দেন ইউজ করব। জাস্ট THAN লিখবো, THEN লিখবো না, ঠিক আছে? আদার দেন হবে না, আদার দেন হবে THAN। আচ্ছা, তারপরে দেখি দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড ড্যাশ আ রেড কার্টেন। কনসিলডের সাথে যখন আমরা কোনো কিছু লুকানো হয়েছে মিন করে থাকি, তখন শুধুমাত্র একটাই প্রেপোজিশন ইউজ করা যায়। কোনটা ইউজ করা যায় একটু তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। জাস্ট এটা মনে রাখতে হবে যে আমরা একটা জিনিস লুকাচ্ছি, সেই অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, রাবেয়া বাসরি বলেছে এ, মুনতাসির মামুন বলেছে এ, বৃষ্টি শেখ বাই, মোহাম্মদ নাহিদ বলেছে এ, নিশাত এলমা বলেছে এ, মুনতাসির মাহফুজ বলেছে সি, লাবণ্য বলেছে এ, নুসরাত ঋতু বলেছে অ্যান্সার হবে এ। আমরা অ্যান্সারটা একটু দেখে নিই, দ্য আনসার ইজ এ, কনসিলড বাই। ঠিক আছে, কনসিলড বাই। তো এখানে যেহেতু এই অর্থ ইউজ করা হচ্ছে যে একটা জিনিসকে দিয়ে ঢাকা হয়েছিল বা লুকানো হয়েছিল। ইমার্জেন্সি এক্সিটটা একটা পর্দা, লাল পর্দা দিয়ে ঢাকা হয়েছিল, সো কনসিলড বাই। ওকে, সো যখন আমরা কোনো কিছু একটা জিনিস দ্বারা বা একটা জিনিস দিয়ে লুকানো হয়েছে মিন করি, তখন আমরা কনসিলড বাই বলে থাকি। ঠিক আছে, যখন আমরা এই কনটেক্সটটা ইউজ করি যে ধরো তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ নাকি, আর ইউ কনসিলিং এনিথিং ফ্রম মি, তখন কিন্তু আবার বাই না, তখন আবার ফ্রম ইউজ করতে হয়। সো কনসিলিং ফ্রম ওইটার অর্থ হচ্ছে যে কারো থেকে কিছু লুকানো, কনসিল বাই এটার আবার অর্থ হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে লুকানো। সো তোমরা একটু জাস্ট সেন্টেন্সের কনটেক্সটগুলো বোঝার ট্রাই করবা, যেটাকে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে ডিফারেন্ট কনটেক্সট মনে থাকবে। আচ্ছা, নেক্সট, audiences are attracted by dash advertisement and tend to buy the product blindly. কি রকম অ্যাডভার্টিজমেন্ট দ্বারা মানুষজন আকৃষ্ট হয় বা মানুষজন পছন্দ করে? কিরকম অ্যাডভার্টিজমেন্ট, এটা আমরা একটু বলি এখান থেকে। Audiences are attracted by efficient advertisement নাকি vigorous advertisement, colorful নাকি aggressive? খাদিজা আক্তার মোহনা বলেছে আনসার হবে সি, কালারফুল।
আচ্ছা, সুস্মিতা বলেছে অ্যান্সার হবে সি, সুমাইয়া, মুজাহিদ, সুরাইয়া, সার্জিন বলেছে অ্যান্সার হবে এ, তানবীর আহাদ বলেছে অ্যান্সার হবে সি, মুনতাসির মাহফুজ বলেছে অ্যান্সার হবে সি, এন্ড ইয়েস দ্য আনসার ইজ সি। কি বলেছে যে অডিয়েন্সেস আর অ্যাট্রাক্টেড বাই কালারফুল অ্যাডভার্টিজমেন্ট, মানে একদম কালারফুল অ্যাডভার্টিজমেন্ট দেখলেই অডিয়েন্স খুশি হয়ে যায়, তারা খুব একটা আর কিছু চিন্তা করে না, যা দেখে তাই কিনে ফেলে। ঠিক আছে, তো সবসময় যখনই এরকম প্রশ্ন পাবা যেখানে হয়তো বা ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন করা হচ্ছে, অলওয়েজ একটু কনটেক্সচুয়ালি চিন্তা করার চেষ্টা করবা যে আমি যদি এই কথাটা বলতাম আমি অ্যাকচুয়ালি কি অর্থে এটাকে ব্যবহার করতাম। ওকে, কনটেক্সটটা মনে থাকলে ভোকাবুলারি কোনটা সিলেক্ট করা উচিত, যদি সেটার অর্থও জানা না থাকে, সিলেক্ট তাও অনেক ইজিলি করা যেতে পারে, ইফ অনলি আমরা কনটেক্সট সম্পর্কে ধারণা দিতে পারি। আচ্ছা, এটা অনেক সহজ, এটা করার দরকারই নাই, এটা একটু দেখি চলো। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট নারেশন, এটা ডিউ বি ইউনিটে 21-22 সালে আসছিল। আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। এখানে মেইনলি বলছে যে আমি এই সেন্টেন্সটাকে আমরা কি করব, ইনডিরেক্ট নেরেশনে চেঞ্জ করব, রাইট? নেরেশন নিয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন, বাট আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারবা। আজকে কিন্তু আমরা কোনো টপিকের ইন ডেপথে ঢুকতেছি না, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ওভারঅল কিছু কোয়েশ্চেন সলভিং করব এবং কিছু কিছু সিলেক্ট টপিকস যেমন সেন্টেন্স, ভার্ব আর ক্লজকে একটু ডেপথে বোঝার চেষ্টা করব। এটার অ্যান্সার কি হবে তোমরা একটু অ্যান্সারটা দেখো, আমি একটু সরে যাই, তোমরা একটু অ্যান্সারটা দেখো যেটার উত্তরটা কি হবে। আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেককে আমরা ইনডিরেক্ট নারেশনে কনভার্ট করলে এর মধ্যে কোনটা সঠিক হবে? তাসমিয়া তাবাসসুম বলেছে অ্যান্সার হবে বি, আই রিকোয়েস্টেড হিম কাইন্ডলি নট টু রিপিট দ্য মিস্টেক। আচ্ছা, মিথিলা ফারজানা বলেছে অ্যান্সার হবে ডি, I request him not to repeat the mistake. আচ্ছা, মাহবুব বলেছে অ্যান্সার হবে বি, মোহাম্মদ জুবাইর বলেছে অ্যান্সার হবে ডি, মুজাহিদ বি, মোহাম্মদ হাসান বলেছে 10। আচ্ছা, ফয়সাল উদ্দিন বলেছে অ্যান্সার হবে ডি, পারভেজ পাপ্পু বলেছে অ্যান্সার হবে বি। আচ্ছা, আমরা অ্যান্সারটা একটু দ্রুত দেখে নেই। দ্য আনসার ইজ আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক, যেটা অপশন ডি। এটা অপশন ডি কেন হয়েছে তোমরা কি গেস করতে পারবা? দেখো, আমরা যখন নেরেশনের রুলগুলা আরো ইনডেপথে পড়বো তখন তোমরা এটা আরো ইনডেপথে শিখতে পারবা, বাট যখনই আমরা নেরেশন চেঞ্জ করছি তখন কিন্তু আমাদের এখানে যেই ভার্বটা থাকে, রিপোর্টেড ভার্ব, সেই ভার্বটার সাথে ইনডিরেক্ট নারেশনের এই ভার্বটাকে ম্যাচ করতে হয়। সো এইখানে যেহেতু আমরা বলেছি আই সে, এইখানে এটা রিকোয়েস্টেড হবে না, এটা রিকোয়েস্ট থাকবে, ওদের টেন্সটা ম্যাচ করতে হবে। সো এখানে আমরা বলেছি আই সে, এটা এখানে হয়ে যাবে আই রিকোয়েস্ট। এটা রিকোয়েস্ট কেন, অন্য কোনো ওয়ার্ড আমরা কেন ইউজ করি নাই? কেন? কারণ এই জায়গাটাতে আমরা প্লিজ ব্যবহার করেছি। প্লিজ যখন আমরা ব্যবহার করি আমরা তো মেইনলি একটা জিনিস রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, এটা বোঝাতে যাচ্ছি। সো ওইটার সাথে মিলিয়ে আমাদেরকে এখানে ভার্বটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে সিলেক্ট করেছি রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। ডু নট কিন্তু আবার যখন তুমি ইনডিরেক্ট নারেশনে যাবা ইউজ করতে পারবা না। যখন তোমার ডিরেক্ট নারেশনটাতে ডোন্ট থাকবে তখন কিন্তু ওটা ইনডিরেক্ট নারেশনে গিয়ে চেঞ্জ হয়ে যায়। ডু নট কিন্তু, এটা ডু নট কিন্তু একটা রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডিরেক্ট নারেশনের একটা ফিচার, এটা ইনডিরেক্ট স্পিচে ইউজ করতে পারবা না। বোঝা গেছে? আচ্ছা, অ্যান্সার ডি, সাগর দেবনাথ, তানজি মোহনা। আচ্ছা, তারপরে উত্তরগুলো একটু দেখি। সাদিয়া ইসলাম বলেছে অ্যান্সার হবে বি। না, অ্যান্সার বি হবে না তো, অ্যান্সার বি হবে না, অ্যান্সার ডি হবে। ডি কেন হবে বললাম তো, যে এখানে তোমাদের যে রিপোর্টেড ভার্বটা থাকবে এই ভার্বটা টেন্সের সাথে তোমার ইনডিরেক্ট নারেশনের মেইন ভার্বের টেন্সটাকে ম্যাচ করতে হবে। তারপরে তোমাদের এখানে যেহেতু প্লিজ আছে তার মানে এটা একটা অনুরোধ, এটা একটা রিকোয়েস্ট, ওই অর্থের সাথে মিলিয়ে তোমার এই ভার্বটা সিলেক্ট করতে হবে। আর যেহেতু এটা ডোন্ট রিপিট দ্য মিস্টেক ডিরেক্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, ওই ডু নটের সাথে মিলিয়ে তোমার এখানে একটা নেগেটিভ ওয়ার্ড রাখতে হবে, বাট তুমি
ডু ব্যবহার করতে পারবা না। ডু নট কিন্তু আবার একটা ডিরেক্ট স্পিচ অর্থাৎ ডিরেক্ট নেরেশনের ফিচার, ওটা ইনডিরেক্ট নেরেশনে গেলে নট হয়ে যায়। সো আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। আচ্ছা ঠিক আছে, নেক্সট। আচ্ছা, সো আমাদের আরো অনেকগুলা প্র্যাকটিস পার্ট কিন্তু আছে। প্র্যাকটিস পার্টগুলো দেখার আগে আমরা মেইনলি যেটা করব, আমাদের যে থিওরিটিক্যাল পার্টটা আছে সেটা একটু কভার করে ফেলা ট্রাই করব। সেন্টেন্স, ভার্ব এবং ক্লজেস। ওকে, সো আমরা একটু দেখে নিই এই পার্টগুলো না, আমরা একটু ফাস্ট যাওয়ার ট্রাই করব, বিকজ এগুলো তোমরা এতদিন এইচএসসিতে পড়ে আসছো, তোমরা স্লাইড দেখেও পড়ে নিতে পারবা। সো আমরা এগুলো একটু ফাস্ট যাব, আমরা আজকে মেইনলি প্র্যাকটিস করারই চেষ্টা করব। সো আমরা সেন্টেন্সের কথা যেহেতু বলছি, একটা সেন্টেন্সে মেইনলি আমাদের কি কি জিনিস থাকা লাগে, একটা সেন্টেন্সে আমাদের মেইনলি কি কি জিনিস থাকা লাগে, একটা সাবজেক্ট থাকা লাগে, একটা ভার্ব থাকা লাগে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব থাকা লাগে। ফাইনাইট ভার্ব কথাটার অর্থ কি সেটাও কিন্তু আমরা শর্টলি দেখব। বাট একটা সেন্টেন্সের মেইন কথা হচ্ছে উই নিড আ সাবজেক্ট, উই নিড আ প্রেডিকেট এবং আমাদের একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। ওকে, সো আমরা এরপরে, আচ্ছা, যখনই কোনো সেন্টেন্সে আমরা বলছি যে একটা সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে, আবার একটা ফাইনাইট ভার্বও থাকে, সো এই সাবজেক্টটা যে আছে, এই সাবজেক্টটা সাধারণত সেন্টেন্সের স্টার্টে বসে। এবং আমরা এটাও জানি যে সাবজেক্ট মানে কি, যাকে নিয়ে মেইনলি সেন্টেন্সে কথা বলা হচ্ছে, যাকে নিয়ে একটা সেন্টেন্সে কথা বলা হচ্ছে। আর আমাদের প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব সাবজেক্ট সম্পর্কে যা যা কথা আমরা বলে থাকি সেগুলোকেই কিন্তু প্রেডিকেট বলা হয়। অর্থাৎ সেন্টেন্সে আমরা, আমাদের সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে সেন্টেন্সে কথা বলছে। আর এই পার্টটাতে যেখানে আমরা সাবজেক্টকে নিয়ে কিছু একটা কথা বলছি, একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়, পার্টটাতে একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। আচ্ছা, একটা সেন্টেন্সে কিন্তু একটা বা একাধিক ক্লজ থাকতে পারে। ক্লজের অর্থ কি? ক্লজের অর্থ হচ্ছে এমন একটা পার্ট, সেন্টেন্সের এমন একটা পার্ট, যেই পার্টটা নিজে নিজেই একটা কমপ্লিট সেন্স ধরে রাখতে পারে। অর্থাৎ সে কিন্তু, তার একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্বও থাকে। ওকে, সো একটা ক্লজ কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, একটা ক্লজ সেলফ সাফিসিয়েন্ট বা মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, চলো। হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট, এখানে হি আমাদের সাবজেক্ট, প্লেজ হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ক্রিকেট হচ্ছে এখানকার অবজেক্ট। তো এখানে একটু দেখি আমাদের কি কি কোয়েশ্চেন আসতেছে, এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে নাকি। আচ্ছা, কোথায় পিডিএফ পাবো? আমরা ক্লাসের পিডিএফটা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সো সেখান থেকে তোমরা পিডিএফটা নিতে পারবে। তারপরে আরেকটা দেখো, আই ওয়েন্ট টু প্লে ক্রিকেট, এখানে কিন্তু আই হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর টু প্লে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের ডিফারেন্সটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা আমাদের টেন্স দ্বারা, পার্সন দ্বারা লিমিটেড, অর্থাৎ টেন্স চেঞ্জ হলে ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে যায়, পার্সন চেঞ্জ হলে ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে যায়। নন ফাইনাইট ভার্ব যেগুলো আছে সেগুলো সাধারণত আমাদের যে ইনফিনিটিভ, জেরান্ড, যেগুলো আসলে টেন্সের উপর ডিপেন্ডেন্ট না, পার্সনের উপর ডিপেন্ডেন্ট না, সেগুলোকে আমরা নন ফাইনাইট ভার্বস বলে থাকি। আচ্ছা, সো আমরা আজকে মেইনলি ভার্ব নিয়েও কিছু আলোচনা করব। সো আমরা ভার্বের ডিসকাশনটাতে চলে যাই দ্রুত। ভার্ব হচ্ছে, আমরা জানি, আমরা বেসিকের যে ধারণাগুলো আছে এগুলো আজকে কিন্তু আমরা একটু দ্রুত কভার করা ট্রাই করব। প্রেডিকেটটা আরেকবার একটু বুঝান। আচ্ছা, প্রেডিকেট হচ্ছে এনিথিং একটা সেন্টেন্সে যেটা আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। আমরা আরো কয়েকটা সেন্টেন্স একটু পরে দেখলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখন মেইনলি আছি হলো ভার্বে। সো ভার্ব হচ্ছে এমন একটা পার্ট অফ আ সেন্টেন্স যেটা আমাদেরকে সেন্টেন্সটার মেইন অ্যাকশনটা সম্পর্কে ধারণা দেয়। সো এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, হি প্লেস ক্রিকেট রেগুলারলি, অর্থাৎ সে প্রতিদিন বা রেগুলারলি ক্রিকেট খেলে। সো এখানে কোনো কিছু করাকে বোঝাচ্ছে হলো প্লেজ, সো এটা আমাদের অ্যাকশন সম্পর্কে ধারণা দিচ্ছে। আই হ্যাভ মেনি বুকস,
কোনো কিছু থাকাকে বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা ভার্বের রোল পালন করছে। ইউ আর আ স্টুডেন্ট কোনো কিছু হওয়াকে বোঝাচ্ছে। তার মানে ভার্ব আমাদেরকে তিনটা স্টেট সম্পর্কে ধারণা দেয়। একটা হচ্ছে কোনো কিছু করা, একটা হচ্ছে কোনো কিছু থাকা, এবং আরেকটা হচ্ছে কোনো কিছু হওয়া। ওকে, সো হি প্লেস, আই হ্যাভ, ইউ আর। এবং এই ফাংশনগুলোর উপর বেস করেই কিন্তু আমরা অনেক টাইপের ভার্বস পেয়ে থাকি। প্রতিটা টাইপ অফ ভার্বসে আমরা কিন্তু আজকে ইন ডেপথে ঢুকবো না, বাট অধিকাংশগুলোকেই আমরা আজকে একটু সারফেস লেভেলে বুঝে নেওয়ার চেষ্টা করব। সো একদম ফার্স্টে দেখো, ভার্ব ফাইনাইট এবং নন ফাইনাইট হয়ে থাকে। ফাইনাইট আমরা কি শিখলাম? যারা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, অর্থাৎ টেন্সের উপর ডিপেন্ডেন্ট, পার্সনের উপর ডিপেন্ডেন্ট, ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বস হচ্ছে যারা টেন্স, পার্সন এগুলোর উপর ডিপেন্ডেন্ট না, এগুলো অনুযায়ী চেঞ্জ হয় না। তাই নন ফাইনাইটের মধ্যে তোমরা পাবা জেরান্ড, ভার্বাল নাউন, তোমরা পাবা পার্টিসিপল, এবং তোমরা পাবা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ফাইনাইটের আন্ডারে তোমরা পাবা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল বা মেইন ভার্ব ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হয়। ট্রানজিটিভ ভার্বস হচ্ছে এমন এমন ভার্বস যেগুলো অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্বস যাদের কোনো অবজেক্ট থাকে না। মাঝে মধ্যে একটা ট্রানজিটিভ ভার্ব কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেও ফাংশন করতে পারে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। অক্সিলারি ভার্ব হচ্ছে মেইনলি হেল্পিং ভার্বস। তারা প্রাইমারি অক্সিলারি ভার্ব হতে পারে, মোডাল অক্সিলারি ভার্ব হতে পারে। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সে আমাদেরকে হেল্পিং ভার্ব হিসেবে তারা ফাংশন করে। যেমন আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু দ্য পার্ক, এখানে অ্যাম কিন্তু একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। আর মোডাল অক্সিলারি হচ্ছে যখন তারা আমাদেরকে বিভিন্ন মুড সম্পর্কে ধারণা দেয়, যখন আমাদেরকে তারা বিভিন্ন মুড সম্পর্কে ধারণা দেয়। আমরা এটার এক্সাম্পল দেখব। জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ তো বলেই দিয়েছি। আচ্ছা, সো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল আরো দেখে নেই। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব তোমাদেরকে অলরেডি একবার বলে দিয়েছি, সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী তারা চেঞ্জ হয়। যেমন হি প্লেস ক্রিকেট রেগুলারলি, খেয়াল করে দেখবা এখানে কিন্তু হি কে যদি আমরা চেঞ্জ করে দেই, অর্থাৎ আমরা যদি এখানে আমরা হি কে চেঞ্জ করে দেই, তখন সে কিন্তু এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দে প্লে রেগুলারলি হয়ে যাবে, রাইট? সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব ইজ সামথিং যেটা সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। আই ওয়েন্ট টু প্লে ক্রিকেট, দে ওয়েন্ট টু প্লে ক্রিকেট। সো এখানে খেয়াল করে দেখবা আবার, যেটাই করি টু প্লেটা কিন্তু চেঞ্জ হবে না, টু প্লেটা কিন্তু এখানে আবার কি হচ্ছে, ইনফিনিটিভ, রাইট? টু প্লে। সো ওটা কিন্তু আবার নন ফাইনাইট হয়ে যায়। সো নন ফাইনাইটেরও আমরা এক্সাম্পলস কিন্তু দেখবো, বাট নন ফাইনাইটের তোমাদেরকে আমি ডেফিনেশনটা একটু আগেই বলে দিয়েছি। নন ফাইনাইটের ডেফিনেশনটা মেইনলি হচ্ছে এমন ভার্বস যেগুলো কিন্তু পার্সন, সাবজেক্ট বা নাম্বার দ্বারা সীমাবদ্ধ না, চেঞ্জ হয় না। প্রিন্সিপাল ভার্বটা আবার বলেন, লিখেছেন একজন, আমরা প্রিন্সিপাল ভার্বটা একটু ইনডেপথে একটু পরেই পড়তেছি। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের আমরা এক্সাম্পল দেখি। আই ওয়েন্ট টু প্লে ক্রিকেট, আই স আ গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে খেয়াল করে দেখো ইনফিনিটিভ ফর্মে আছে, ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে। সো আবার চিন্তা করে দেখো, সুইমিং ইজ আ হবি অফ মাইন্ড, বা সুইমিং ইজ আ গ্রেট পাস টাইম বা গ্রেট স্পোর্ট। এই সকল ক্ষেত্রে জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল আমাদের নন ফাইনাইট ভার্বের পর্যায়ে পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, অলরাইট, আমরা ফাইনাইট ভার্ব দুই প্রকারের দেখেছিলাম, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তোমাদেরকে শিখিয়ে দিয়েছি মেইন ভার্ব, যেটা বাক্যের মেইন অ্যাকশন সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, এবং সেই ভার্বটা কিন্তু অন্য কোনো ভার্ব ছাড়া ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। তার কিন্তু একটা হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না, তার একটা হেল্পিং ভার্ব প্রয়োজন হয় না, এটাই কিন্তু আমাদের মেইন ভার্ব। সো হি প্লেস ক্রিকেট রেগুলারলি, এখানে প্লেস কিন্তু মেইন ভার্ব। আচ্ছা, এই প্রিন্সিপাল ভার্বকেও কিন্তু আবার
দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আমরা আগেই দেখেছি, যে ভার্বগুলোর অবজেক্ট আছে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। যেমন হি ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, এই ভার্বের অবজেক্ট আছে ট্রানজিটিভ ভার্ব। দ্য বেগার ওয়ান্টেড সাম মানি, কি চেয়েছে? মানি চেয়েছে, অবজেক্ট আছে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের কোনো অবজেক্ট থাকে না, যেই ভার্বের কোনো অবজেক্ট থাকে না। যেমন দ্য বার্ডস আর ফ্লাইং, এখানে ফ্লাইং এর কোনো অবজেক্ট আছে? নাই, চাইলে দিতে পারবো বাট নাই, সো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বয় ইজ লাফিং, কোনো অবজেক্ট আছে? নাই, তাহলে কি হবে? এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। এরপরে আসি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব মেইনলি সাইফ আহমেদ জিজ্ঞেস করেছে, আপু ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব আমরা কিন্তু মাত্রই বললাম যে এই ভার্বগুলোর অবজেক্ট থাকে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যেমন এই যে এক্সাম্পল দেখো, প্লেইং এর এখানে একটা অবজেক্ট আছে ক্রিকেট, তাই এটা একটা ট্রানজিটিভ ভার্ব। বেগার ওয়ান্টেড সাম মানি, ওয়ান্টেড এর এখানে অবজেক্ট আছে যে সে টাকা চাচ্ছিল, হেন্স এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, উইথাউট অবজেক্ট ইজ দ্য সেন্টেন্স কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এখানে অবজেক্ট বাদেও সেন্টেন্সটা কমপ্লিট, ওই ভার্বগুলোর অবজেক্ট প্রয়োজন হয় না। যেই ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব হয় ওদের অবজেক্ট রাখা লাগে না, সেন্টেন্স এমনিতেই কমপ্লিট হয়। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে অর্ক জিজ্ঞেস করেছে ভার্সিটির ক্লাসগুলো কি এরকম পাবলিকলি হবে? না, পাবলিকলি হবে না, শুধুমাত্র যারা ভর্তি হয়েছে তাদের সাথেই হবে। বাট আমাদের আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, তো আমাদের প্ল্যাটফর্মগুলোতেও বা পেজগুলোতেও এই ক্লাসগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব হিসেবেও বলে থাকি এবং তাদের কাজই হচ্ছে আমাদের যে মেইন ভার্ব রয়েছে সেই মেইন ভার্বকে হেল্প করার। ঠিক আছে? সেই মেইন ভার্বকে অ্যাকচুয়ালি সাহায্য করার জন্য অক্সিলারি ভার্ব এক্সিস্ট করে। অক্সিলারি ভার্ব দুই প্রকারের হয়, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। সো প্রাইমারি অক্সিলারি হচ্ছে আমরা যেই ভার্বগুলো, খেয়াল রাখতে হবে, যেই ভার্বগুলো টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে, মাঝে মধ্যে তাদেরকে কিন্তু আমরা আবার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবেও কিন্তু তাদেরকে ইউজ করতে পারি, তাদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন আই অ্যাম গোয়িং টু কলেজ, এখানে অ্যাম যিনি আছেন ইনি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অ্যাম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে হ্যাজ বিন হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে? হ্যাজ বিন। আবার খেয়াল করে দেখতে হবে আমরা মোডাল অক্সিলারি ভার্বের কথা যাতে ভুলে না যাই। মোডাল অক্সিলারি ভার্ব আমাদেরকে বিভিন্ন ভার্বের বিভিন্ন মুড সম্পর্কে ধারণা দেয়। সো এখানে খেয়াল করে দেখো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন। সো যখন আমরা বলি যে একটা ভার্ব মুড সম্পর্কে ধারণা দেয়, আমরা এক্স্যাক্টলি কি মিন করি? সো আমরা মিন করি একটা জিনিস করার এবিলিটি, একটা জিনিস করার নিড। যেমন দেখো, আমরা যদি বলি ইউ শুড ভিজিট দ্য পার্ক, উচিত, কোনো কিছু উচিত না কিনা, কোনো কিছু করার এবিলিটি। মোডাল ভার্ব কিন্তু পারমিশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন ইউ মে গো টু দ্য পার্ক, রাইট? সো মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব সেম। অনুপম, ইয়েস। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম, अगेन আমরা মোডাল ভার্বের কথা বলছি। মোডাল ভার্ব আমাদেরকে সাধারণত বিভিন্ন এবিলিটির কথা বলে, বিভিন্ন নিডের কথা বলে, বিভিন্ন পারমিশনের কথা বলে। সো কুড, শুড, ক্যান, মে, মাইট, খেয়াল করে দেখবা প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে একটা সার্টেন মুডের কথা বলছে, রাইট? সো এই ভার্বগুলোকেই আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। যেমন দেখো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক alone, I can do the work alone, আমি কাজটা একা একা করতে পারবো, এটা আমাকে এবিলিটি সম্পর্কে বলছে। সো এখানে ক্যান আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস, তোমার করতেই হবে।
সো কোনো কিছু করার যে এক্সটেন্টটা বা নেসেসিটিটা আছে, মাস্ট, সেটাও কিন্তু আমরা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বলতে পারি। সো আমরা জাস্ট কুইকলি কয়েকটা এক্সাম্পল দেখে নিই। প্রাইমারি অক্সিলারি ভার্ব কমন যেগুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, অ্যাম বিইং একটু আনকমন, ইজ বিইং, আর বিইং, ওয়াজ বিইং, ওয়ার বিইং, ডু, ডাজ, ডিড ইত্যাদি। এই ওয়ার্ডগুলো সাধারণত প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ফাংশন করে। আবার অনেক সময় প্রাইমারি অক্সিলারি ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবেও কাজ করা শুরু করে দিতে পারে। সো ওগুলোরও আমরা এক্সাম্পল একটু পরে দেখব। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছিল, কোয়েশ্চেনটা একটু উপরে চলে গিয়েছে। আচ্ছা, আবার যদি আসে আমরা আবারও দেখব। ওকে, সমস্যা নাই। মোডাল অক্সিলারি ভার্ব কি কি হতে পারে, যেমন কমন কয়েকটা আমরা রেখেছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ইউজ টু, অট টু ইত্যাদি। ওকে, সো মোডাল ভার্ব। ও আচ্ছা, প্রশ্নটা মনে পড়েছে, একজন আমাদেরকে প্রশ্ন করেছিল মুডের অর্থ কি। মুড চিন্তা করে দেখো, তোমাদের যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ইউ ক্যান বা আই ক্যান, ধরে নিই আই ক্যান গো টু দ্য পার্ক মাই সেলফ, আই ক্যান গো টু দ্য পার্ক মাই সেলফ। এখানে ক্যান যে শব্দটা আছে, এটা এবিলিটি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছে যে আমার এই এবিলিটিটা আছে, পার্কে নিজে নিজে যাওয়ার যে এবিলিটিটা, ওই এবিলিটিটা আমার আছে। সো এইটা একটা মুড, মুড সেন্টেন্সের টোন বা মুড সেট করে দিচ্ছে। আই, তুমি যদি এমনও বলো যে ধরো ইউ মে এন্টার দ্য রুম, এটা কিন্তু পারমিশন, এটাও কিন্তু একটা মুড, রাইট? কারণ এখানে আমরা অনুমতির মুডটা কথা বলছি, অনুমতির যেই টোনটা আছে, মুডটা আছে, সেই মুডটার কথা বলছি সেন্টেন্সে। আবার যখন আমরা ক্যান বলছি তখন আমরা এবিলিটির মুডটা কথা বলছি। সো এই যে এবিলিটি আছে, পারমিশন আছে, এগুলোই বিভিন্ন বিভিন্ন মুড, যেগুলো মোডাল ভার্ব আমাদেরকে বিভিন্ন সেন্টেন্সে এক্সপ্রেস করতে হেল্প করে। আচ্ছা, তারপরে চলো অক্সিলারি ভার্ব। এখন আমরা তোমাদেরকে একটু আগে বললাম যে কিছু কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, যেই অক্সিলারি ভার্বগুলো আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, রাইট? সো এইখানে খেয়াল করে দেখো, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। I am doing the sum, এখানে am doing কে সাহায্য করছে বা একটু সহায়তা করছে। সো am কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, বাট এই am কেই কিন্তু আমরা আবার মেইন ভার্ব হিসেবেও ইউজ করতে পারি। যেমন তোমরা পরের এক্সাম্পল দেখছো, I am well, I am well অর্থাৎ আমি ভালো আছি। এখানে কিন্তু আবার am মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, একজন অনেকবার আস্ক করেছো অট টু মানে কি, যখন আমরা কেউ একজনকে খুব স্ট্রংলি কোনো একটা কাজ করতে হবে বলতে চাই, আমরা অট টু ইউজ করি, যে ইউ অট টু কাম টু ক্লাস টুডে, তোমার আজকে আসতে হবে, না আসলে খারাপ কোনো একটা আউটকাম হতে পারে, ওই কনটেক্সটে আমরা অট টু ইউজ করি। আচ্ছা, তারপর দেখো ওয়াজকেও কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা যায়, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ইউজ করা যায়। হি ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, আবার হি ওয়াজ অ্যাট হোম। দেখেছো, হি ওয়াজ স্লিপিং এ ওয়াজ কিন্তু স্লিপিং কে হেল্প করছে, আবার এখানে ওয়াজ স্ট্যান্ড অ্যালোন একা একাই একটা প্রিন্সিপাল ভার্বের রোল পালন করছে। দেখতে পেরেছো? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, যেটা ডান যেই ভার্বটা আছে সেটাকে হেল্প করছে। আবার এখানে দেখো আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, সো এইটা কিন্তু আবার নিজে নিজেই মেইন ভার্ব হিসেবেও কাজ করছে। আবার দেখো হ্যাড, হি হ্যাড লেফট দ্য স্কুল, হ্যাড এখানে লেফট কে হেল্প করছে, লেফট হচ্ছে মেইন ভার্ব। আবার এইখানে হ্যাড কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করা শুরু করছে, আই হ্যাড আ বুক, আমার একটা বই আছে। সো খেয়াল করে দেখেছো যে আমরা একই ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবেও ইউজ করতে পারি, আবার সেই ভার্বকে মাঝে মধ্যেই প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ইউজ করতে পারি। ওকে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের আলোচনা তো আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। আমরা জাস্ট একটু দেখে নেই, খেয়াল করে দেখবা যে একটা ভার্ব
ফাইনাইট ভার্ব অবস্থায় প্রেজেন্ট সিম্পল ফর্মে যখন ড্র থাকে সে পাস্ট ফর্মে ফাইনাইট ভার্ব হিসেবেই ড্রু হয়ে যায়। আবার খেয়াল করে দেখো এই একই ভার্ব নন ফাইনাইট ভার্ব হিসেবে যখন ফাংশন করে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায় ড্রন, জেরান বা পার্টিসিপল ফর্ম হয়ে যায় ড্রয়িং, আবার ইনফিনিটিভ ফর্ম হয়ে যায় টু ড্র। ঠিক আছে, সো একই ভার্ব বিভিন্ন ফাংশনে বিভিন্ন ফর্ম নিচ্ছে, যেটার একটা এক্সাম্পল হচ্ছে ড্র। আচ্ছা, এবার আমরা চলে আসব ক্লজের পার্টটাতে, তারপরে ভেরি শর্টলি আমরা কিন্তু আমাদের থিওরির পার্টটা শেষ, আমরা প্র্যাকটিস পার্টটাতে চলে যাব। সো ক্লজ হচ্ছে সেন্টেন্সের এমন একটি অংশ যেটাতে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে এবং সে নিজে নিজে একটা কমপ্লিট সেন্স ক্যারি করতে পারে, সে নিজে নিজেই একটা ফুল অর্থ বহন করতে পারে। ওকে, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ক্লজ যখন আমরা পড়বো তখন আমাদের বিভিন্ন ক্লজ মার্কারও চিনতে হবে, এমন এমন সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে সাধারণত ক্লজটা স্টার্ট হয়, এবং চিন্তা করে দেখো ওই যে শব্দগুলো আছে ওই শব্দগুলো দ্বারা আমরা ক্লজকে আইডেন্টিফাই করতে পারবো। সো যেমন এরকম কয়েকটা ক্লজ মার্কার হচ্ছে when, while, before, after, till, until, since, where, unless, that, if, as, because, though, although। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো ক্লজ মার্কার আছে, ওই ক্লজ মার্কার দ্বারা আমরা বিভিন্ন ক্লজকে আইডেন্টিফাই করতে পারি। ক্লজ মার্কার কমন যেগুলো আছে সেগুলো আমাদের একটু জানতে হবে, যেমন রিলেটিভ প্রোনাউন ক্লজ মার্কার হতে পারে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। রিলেটিভ অ্যাডভার্বও ক্লজ মার্কার হতে পারে, যেমন when, why, how, where। সাবকোঅর্ডিনেটিং কনজাংশনস যেগুলো আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন as, since, because, till, until, although, etc. এগুলো সব সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন and, but, nor, or, either or, neither nor, as well as, not only but also। এগুলো সবকিছুই কিন্তু আমাদের একটু ক্লজ মার্কার হিসেবে ফাংশন করতে পারে, তাই একটু চেনা থাকলে আমরা ইজিলি ক্লজগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। ক্লজ সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, যেটাকে আমরা অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি, যেটা একদম একা একা 100 বলতে পারো। ঠিক আছে, একা একাই সে ফুল অর্থ বহন করে। সাবঅর্ডিনেটিং ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ একা একা সে কমপ্লিট সেন্স ক্যারি করতে পারে না, এবং কোঅর্ডিনেট ক্লজ যেটা সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়ে থাকে। আমরা যদি প্রিন্সিপাল ক্লজের কথা বলি, খেয়াল করে দেখবা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে মেইনলি যেই ক্লজগুলো অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না, অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না। সো যেমন দেখো আই নো ওয়্যার হি লিভস, এখানে আই নো যে আছে, আই নোর আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এবং আই নো একটা কমপ্লিট অর্থ বহন করে, একটা কমপ্লিট অর্থ বহন করে। সো ও একটা প্রিন্সিপাল ক্লজ। ওয়্যার হি লিভস এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ না, ও কি হবে, ও হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, বিকজ এখানে আমাদের এটা একটা ক্লজ মার্কার দিয়ে তো স্টার্ট হইছেই, বাট এটা কমপ্লিট সেন্স ক্যারি করে না, কমপ্লিট সেন্স ক্যারি করে না। ঠিক আছে, 2 আর 3 এর মাঝের পার্থক্যটা আবার একটু বলেন, সুমনা বলেছে। আমরা প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়ালি দেখতেছি। সো সেকেন্ডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু আমরা জানি, এই যে এই এক্সাম্পলটাই দেখো, where he lives এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, where he lives এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যেই সেন্টেন্স কোঅর্ডিনেট ক্লজটা আছে, কোঅর্ডিনেট ক্লজটা সাধারণত একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে স্টার্ট হয়। আমরা একটা এক্সাম্পলও দেখবো। দেখো সাবঅর্ডিনেট ক্লজে where he lives টা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমরা বুঝতে পারছি। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেই ক্লজ দুইটা বা দুইয়ের চেয়ে অধিক বাক্যকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করে, সেটাকেই আমরা কোঅর্ডিনেট ক্লজ বলে থাকি। এগুলো সাধারণত and, or, but, so, yet এগুলো দ্বারা কানেক্টেড হয়। যেমন দেখো
I took no notice of him, so he flew into rage. এখানে so যে ওয়ার্ডটা আছে, এই so ওয়ার্ডটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্টটা দেখেছি, and, or, but, so, yet, এগুলো সব কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে ক্লজগুলো শুরু হয় সেগুলোকেই আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলে থাকি। এবার কি বোঝা গিয়েছে? যারা জিজ্ঞেস করেছিলে যে সাবঅর্ডিনেট ক্লজ আর আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা কি, আই হোপ আমরা এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে চলো আমরা বাকি যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো এবার একটু করে নেই। আই অ্যাম ইন ক্লাস 12, এগুলো আমরা আবারও পাস্ট পেপারের কোয়েশ্চেন সলভ থেকে আমরা, ইয়েস স্নিগ্ধা, দে আর লাইক কানেক্টরস, ইয়েস। আচ্ছা চলো আমরা ফার্স্টের এক্সাম্পলটা একটু আনসার করার চেষ্টা করি। আই অ্যাম ইন ক্লাস 12, হিয়ার অ্যাম ইজ, অ্যাম কি একটা কগনেট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব নাকি একটা ফ্যাক্টিটিভ ভার্ব? I am in class 12, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নাকি কগনেট ভার্ব, অক্সিলারি ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব? মুজাহিদ হাসান ইউটিউবে বলেছে অ্যান্সার হবে বি। মিমনা আক্তার, ফারজানা আক্তার, বৃষ্টি শেখ, নুসরাত, নিসর্গ বলেছে সি, বাকিরা সবাই বলেছে বি। ইতি চক্রবর্তী বলেছে বি। আচ্ছা আমরা এটার উত্তরটা একটু তাড়াতাড়ি দেখে নেই। দ্য অ্যান্সার ইজ প্রিন্সিপাল ভার্ব। খেয়াল করে দেখো এখানে কিন্তু আর কোনো ভার্ব নাই, এই ভার্বটাই একটা স্টেটকে বোঝাচ্ছে, আমি ক্লাস 12-এ পড়ি। সো এটা মেইন ভার্ব হিসেবেই কাজ করছে। আমরা ভার্বের জিনিসপত্রগুলো দেখেছিলাম না, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, ওই এক্সাম্পলগুলো মনে আছে? সো এখানে ক্লাস 12-এ পড়া এই জিনিসটাকে কিন্তু অ্যাম দ্বারাই আমরা বুঝিয়ে দিচ্ছি। সো অ্যাম এখানে একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে ডিড একটা অক্সিলারি ভার্ব নাকি স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব, এটা তোমরা এবার বলবে। বলো তো দেখি। I did the work, auxiliary verb, strong verb, weak verb নাকি principal verb? আচ্ছা স্ক্রিন কি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ? একজন লিখেছে ক্লিয়ার হচ্ছে না ক্লাসটা। সো আচ্ছা ফারজানা বলেছে অ্যান্সার হবে প্রিন্সিপাল ভার্ব। রিদি বলেছে এ, মুজাহিদ বলেছে ডি, বৃষ্টি শেখ ডি, আহমেদ তানভীর ডি, জান্নাতুল রিমি বলেছে এ হবে, ঐশী বলেছে এ হবে, জান্নাতুল ফেরদৌস বলেছে ডি হবে, স্বপ্ন ছোঁয়া বলেছে প্রিন্সিপাল ভার্ব হবে। আনসার ইজ প্রিন্সিপাল ভার্ব। ভেরি গুড। এখানেও ডিড কিন্তু একা একাই, ইভেন তো আমরা জানতাম এতক্ষণ যে ডিড মোটামুটি একটা হেল্পিং ভার্ব হিসেবেই কাজ করে, এখানে কিন্তু ডিড মেইন ভার্বের কাজটা করে ফেলছে, একটা কাজ যে আমরা নিজেরাই করে ফেলছি এটার কথা বোঝাচ্ছে। সো ডিড ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য মেইন ভার্ব। আচ্ছা নাথিং লাস্টস ফরএভার, এখানে লাস্ট যেই ভার্বটা আছে এই ভার্বটা কোন টাইপের ভার্ব হিসেবে কাজ করছে? এই ভার্বটা কোন টাইপের ভার্ব হিসেবে কাজ করছে? অক্সিলারি নাকি পার্টিসিপল নাকি মেইন ভার্ব নাকি মোডাল অক্সিলারি ভার্ব, কোনটা? সাদিয়া আফরিন, নিসর্গ জারিন বলেছে সি মেইন ভার্ব। আচ্ছা গুলশান বলেছে অ্যান্সার হবে সি, সমিত দেবনাথ বলেছে অ্যান্সার হবে ডি, লিমন আহমেদ সি, পারভিন চৌধুরী এ, মেহনাজ মাহবুব সি, তাসনিয়া বলেছে অ্যান্সার হবে সি মেইন ভার্ব, রুমি বলেছে অ্যান্সার হবে বি পার্টিসিপল। দ্য অ্যান্সার ইজ মেইন ভার্ব। এটা পার্টিসিপল কেন হবে? মেইন ভার্ব। নাথিং লাস্টস ফরএভার, কোনো কিছু আজীবন টিকে না। সো ওই অ্যাকশনটা বা ওই স্টেটটাকে কিন্তু এই ভার্বটা বোঝাচ্ছে। সো এই জিনিসটা বাদে আর কোনো ভার্ব তো এই সেন্টেন্সে নাই।
সো মেইন ভার্বের কাজটা করছে, অক্সিলারি ভার্বের কাজ তো করছেই না। অক্সিলারি ভার্বের যে লিস্টটা তোমাদেরকে দিয়েছিলাম ওখানে কিন্তু লাস্ট শব্দটা ছিল না অ্যাজ আ ভার্ব। আর মোডাল অক্সিলারিও এটা একই কারণে হবে না, পার্টিসিপলও এটা হবে না। সো আমাদের বাকি থাকে শুধু মেইন ভার্ব। অন্যগুলো যদি আমরা নাও বুঝি আমরা এলিমিনেশন করে হলেও এটাকে মেইন ভার্ব বলতে পারবো। বাট এনিওয়ে এখানে সেন্টেন্সে কিন্তু এটা মেইন যে অ্যাকশনটা, যে কোনো কিছু টিকে না, ওই অ্যাকশনটা কিন্তু লাস্ট ওয়ার্ডটাই আমাদেরকে একা একাই বোঝাচ্ছে। তারপরে যদি দেখি, দেখো উই শুড ওবে দ্য লজ, এখানে ওবে যেই শব্দটা আছে এই শব্দটা কি প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? কোনটা হবে? উই শুড ওবে দ্য লজ, এখানে ওবে ওয়ার্ডটা কোন ভার্ব? প্রিন্সিপাল, ফাইনাইট, নন ফাইনাইট নাকি অক্সিলারি? সুমাইয়া বলেছে অ্যান্সার হবে সি। আচ্ছা ওয়েট, এটা তো পার্টিসিপল ছিল। তোমরা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করছো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব তো অপশনেই নাই। সো মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব তো একই কথা, তাই না? তোমরা হয়তো এটাকে তোমরা পার্টিসিপল না প্রিন্সিপাল পড়েছো, সেটা পার্টিসিপল লেখা, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব লেখা না। এখানে দেখো ওবে ওয়ার্ডটা কি প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট নাকি অক্সিলারি ভার্ব? বৃষ্টি শেখ বলেছে অ্যান্সার হবে বি। আলামিন আনাস বলেছে অ্যান্সার হবে বি। নদী বলেছে 14 এর উত্তর হবে সি, নন ফাইনাইট। আচ্ছা, আহমেদ রিয়াদ বলেছে অক্সিলারি ভার্ব। আনাফ আহমেদ সজীব বলেছে এ। তুফা বলেছে অ্যান্সার হবে এ। আচ্ছা, রিদি বলেছে অ্যান্সার হবে সি। দ্য আনসার ইজ এ, উই শুড ওবে দ্য ল। এটা তো অ্যাকচুয়ালি মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, রাইট? কোনো কিছু ওবে করা, কোনো কিছু ওবে করা। সো মেইন যে অ্যাকশনটার কথা বলা হচ্ছে ওই অ্যাকশনটার কথাই কিন্তু আমাদেরকে এখানে ওবে ওয়ার্ডটা দ্বারা বলতে পারছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ওবে কিন্তু ইয়েস একটা ফাইনাইট ভার্ব হিসেবেও বিভিন্ন সিচুয়েশনে অ্যাক্ট করতে পারে। সো যারা যারা এটার উত্তর ফাইনাইট ভার্ব দিচ্ছ, ফাইনাইট ভার্ব হিসেবে ওবে, ইয়েস ওবে ক্যান ওয়ার্ক অ্যাজ আ ফাইনাইট ভার্ব। বা তোমরা যদি এই সেন্টেন্সটাতে খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটাতে এই কনটেক্সটে এখানে একটা হেল্পিং ভার্ব আছে উই শুড ওবে দ্য ল। খেয়াল করে দেখো উই কে যদি আমরা দে করে দেই তাহলে কিন্তু পার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দে শুড ওবে দ্য ল, ওবে কিন্তু তখন আবার পার্সন অনুযায়ী চেঞ্জ হয় নাই, তাই ওবে কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে না। জাস্ট এই সেন্টেন্সের কনটেক্সটেই যদি আমরা বলি, আমরা যখন দেখলাম যে আমরা আমাদের সাবজেক্টটা চেঞ্জ করেছি, সাবজেক্টের পার্সনটা আমরা চেঞ্জ করেছি, সাবজেক্টের পার্সনটা চেঞ্জ করার সত্ত্বেও ওবে ভার্বটা তার ফর্ম চেঞ্জ করে নাই, হেন্স ওবে এই সেন্টেন্সটাতে একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে না। বাট ডিফারেন্ট সেন্টেন্সেস, অন্য আরেকটা সেন্টেন্সে কিন্তু ওবে মে ফাংশন অ্যাজ আ ফাইনাইট ভার্ব, সমস্যা নাই। বাট এই সেন্টেন্সে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে না। মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মধ্যে স্নিগ্ধা কোনো তফাৎ নাই, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নেই। which one is not a stative verb? শুড এখানে একটা মডেল ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে? শুড এখানে একটা মডেল ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, which one is not a stative verb? stative verb হচ্ছে যেটা স্টেট অফ বিইং সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আমরা এখানে কোনটা এর মধ্যে স্ট্যাটিক ভার্ব না? সি, হিয়ার, টেস্ট নাকি লাফ? সি, হিয়ার, টেস্ট নাকি লাফ, কোনটা হবে? ফাইনাইট ভার্ব আরিয়ান আমরা ক্লাসের শুরুতে বুঝিয়েছিলাম একটা ভার্ব যেটা পারসন, টেন্স, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি, তাদের উপর ডিপেন্ডেন্ট। আর নন ফাইনাইট হচ্ছে যারা এই যে পারসন, নাম্বার, টেন্স এগুলোর উপর ডিপেন্ডেন্ট না। আনসার আসা শুরু করেছে। আব্দুর রশিদ বলেছে
অ্যান্সার হবে হচ্ছে সি। সায়দা সুরাইয়া বলেছে অ্যান্সার হবে সি। রিমা বলেছে অ্যান্সার হবে এ। হামিম বলেছে সি। তাহিরা বলেছে সি। মুজাহিদ বলেছে সি। মিম বলেছে অ্যান্সার হবে লাফ। ইয়েস, দ্য আনসার ইজ লাফ। এখানে আমাদেরকে বলেছে কোনটা স্ট্যাটিক ভার্ব না। এখানে সি কেও স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ করা যায়, হিয়ার কেও স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ করা যায়, টেস্ট কেও স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ করা যায়, বাট লাফকে আমরা স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ করতে পারি না, স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ করতে পারি না। আচ্ছা, আমরা আরো অনেকগুলো উত্তর পাচ্ছি তোমাদের থেকে, তোমরা আমাদেরকে উত্তরগুলো একটু জানিয়ে দাও বাকিরাও। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, স্ট্যাটিক ভার্ব কি আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করছো। স্ট্যাটিক ভার্বস হচ্ছে মেইনলি এমন এমন কিছু ভার্ব যেগুলো আমাদেরকে বিভিন্ন স্টেট অফ বিং, স্টেট নিয়ে বলে। ঠিক আছে, সো এখানে কয়েকটা এক্সাম্পল দেখো। তোমাদের কোন এক্সাম্পলটা দেওয়া যায়, যেমন বিভিন্ন রকম থটস বা বিভিন্ন রকমের যে ওপিনিয়নস আছে, সেই ওপিনিয়নস গুলো এক্সপ্রেস করার সময় আমরা কিন্তু স্ট্যাটিক ভার্বস ইউজ করতে পারি। আবার যদি তোমাদেরকে বিভিন্ন কয়েকটা ইমোশনের কথাও বলি, যেমন দেখো লাভ, অর্থাৎ আমি যদি বলি আই লাভ রিডিং, আই লাভ স্লিপিং, খেয়াল করে দেখবা এইখানে কিন্তু আমার একটা স্টেট অফ বিং, একটা জিনিস পছন্দ করার যে স্টেটটা আছে, সেই স্টেটটাকে অ্যাকচুয়ালি লাভ দ্বারা আমি এক্সপ্রেস করছি। বা আমি যদি বলি আই হেট গোয়িং টু দ্য পার্ক, আই হেট রিডিং বুকস, কথার কথা। এইখানে হেট যেই শব্দটা আছে এটা একটা স্টেটের কথা বলছে। আমি যে একটা মানে আমি যে বই পড়তে হেট করি, বা আমি যদি ট্রাভেল করতে হেট করি, ওই যে অবস্থাটা আছে, ওই অবস্থাটা সম্পর্কে হেট আমাদেরকে আইডিয়া দিচ্ছে। সো হেট এখানে একটা স্ট্যাটিক ভার্ব হিসেবে কাজ করছে। যেমন ধরো কি বলা যায়, আর কি কি এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি, যেমন ধরো বিভিন্ন সাউন্ড, বিভিন্ন রকম সাইট, এই কথাগুলাও কিন্তু, এই এক্সপ্রেসগুলাও কিন্তু আমরা স্ট্যাটিক ভার্ব দ্বারা ব্যাখ্যা করে থাকি। সো যেমন দেখো আই ডিসলাইক ম্যাথ, অথবা আই ডিসলাইক এক্সারসাইজিং। ঠিক আছে, আই ডিসলাইক এক্সারসাইজিং। সো ওই যে স্টেট অফ বিংটাও যে আছে, ওই স্টেট অফ বিংটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ স্ট্যাটিক ভার্ব দ্বারা এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তাইলে পরবর্তী পার্টটাতে একটু যাই। চলো দেখো, এখানে কিন্তু বলেছে যে which one is not a static verb, লাফকে কিন্তু তোমরা এইভাবে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবা না। লাফ উইল অলওয়েজ বি একটা ডিরেক্ট অ্যাকশন এক্সপ্রেস করার জন্যই তুমি স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ। তুমি দেখো লাফ, হাসতেছো, এটা কিন্তু একটা মেইন অ্যাকশন, রাইট? সো ওই অ্যাকশন হিসেবেই তুমি ইউজ করতে পারবা লাফকে, কোনো ডিফারেন্ট স্টেট বোঝানোর জন্য অ্যাকচুয়ালি ইউজ করতে পারবা না। বাট সি কেও তুমি বিভিন্ন রকম স্টেট বোঝানোর জন্য ইউজ করতে পারো। যেমন অনেক সময় দেখবা যে আই সি ইয়োর পয়েন্ট, বা আই সি, আমরা বলি না যখন আমরা কোনো কারোর সাথে যখন এগ্রি করি, আই সি কথাটা বলি না, সো ওইটা কিন্তু একটা স্টেট অফ বিং ইউজ ব্যাখ্যা করছে। আই হিয়ার ইয়োর পয়েন্ট, বা এই যে সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ টেস্টিং, এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন রকম একটা স্টেট সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। আচ্ছা, লাফকে আমরা ওই সেন্সে কখনো ইউজই করতে পারবো না। সো লাফ উইল অলওয়েজ বি আ মেইন ভার্ব, রাইট? ওটা স্ট্যাটিক ভার্ব বা ওটা একটা স্টেট অফ বিং নিয়ে আমাদেরকে কখনো অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না ইন আ সেন্টেন্স। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট সেন্সগুলো বুঝায়, ইয়েস, একজন লিখেছে অ্যাবস্ট্রাক্ট সেন্সগুলো বুঝায়, অ্যাবস্ট্রাক্ট সেন্সগুলোর মতোই কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে,
ঠিক আছে, যেমন আরেকজন এক্সাম্পল দিয়েছো, ভেরি গুড এক্সাম্পল, ফিলিক্স আলোয়, ও বলেছে হলো ডিজায়ার একটা স্ট্যাটিক ভার্ব। ইয়েস, ডিজায়ার যেমন একটা স্টেট অফ বিইং, একটা অবস্থা। সো তোমরা ওই অবস্থার ব্যাখ্যা করার জন্য যে ভার্বগুলো ইউজ করবা ওগুলাই কিন্তু স্ট্যাটিক ভার্ব হিসেবে কাজ করে। আচ্ছা, নেক্সটটা দেখে নেই, একটা এক্সাম্পল অনেক সময় চলে গেছে। which one is a verb, এর মধ্যে কোনটা একটা ভার্ব হিসেবে কাজ করছে? অ্যাডভাইস, ড্রিম, বিউটিফাই, নাকি এর মধ্যে সবগুলো? কোনটা হবে বলো তো এর মধ্যে? অর্কপল বলেছে অ্যান্সার হবে সি। মুস্তাইন বলেছে অল অফ দিস। আচ্ছা, আইজাক মাহফুজ বলেছে এ, মেহনাজ বলেছে ডি, মুজাহিদ বলেছে এ, তানজিলা বলেছে বি। আমরা বাকি উত্তরগুলো একটু দেখে নেই। আর এটার অ্যান্সার হচ্ছে অল অফ দিস। ভেরি গুড। এখানে সবগুলোকেই আমরা অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ করতে পারবো, সবগুলোকেই এখানে ভার্ব হিসেবে ইউজ করা যায়। নেক্সট, which one of the following words is not a verb, এর মধ্যে কোনটা একটা ভার্ব না? বিউটি, ভ্যারি, ভেরিফাই, নাকি গ্লোরি? আচ্ছা, পুনম বলেছে অ্যান্সার হবে ডি। ফাতেমা নরিন বলেছে অ্যান্সার হবে ডি। নুসরাত ঐশী বলেছে অ্যান্সার হবে ভ্যারি। সুমাইয়া ইভা বলেছে ডি। মুজাহিদ হাসান বলেছে ডি। হামিম বলেছে এ। তানজিন তাহিরা বলেছে ডি। আচ্ছা, আমরা তাহলে এটার উত্তরটা একটু দেখে নেই। বিউটি ইজ নট আ ভার্ব, এর মধ্যে বিউটি যেই শব্দটা আছে এটা ভার্ব না। যারা যারা এ বলেছে সঠিক হয়েছে। ভ্যারি, ভেরিফাই, গ্লোরি এগুলো অ্যাকচুয়ালি। আচ্ছা, ইন্টারেস্টিং, এখানে একটা তোমাদের which of the following words is not a verb, এখানে কিন্তু গ্লোরিকেও ভার্ব হিসাবে ইউজ করা যাবে না। তোমরা একটা কাজ করবা, তোমরা রাজশাহী ইউনিভার্সিটির 13-14 সালের প্রশ্নটা এটা একটু চেক করে নিবা, বিকজ ইয়েস তোমরা রাইটফুলি একজন পয়েন্ট আউট করেছো, গ্লোরিকেও কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে বলা যায় না, গ্লোরি ইজ আ নাউন। সো তোমরা একটু এই পাস পেপারটা চেক করে নিবা, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট বিজোড় 13-14, এখানে ওরা কোন অ্যান্সারটা একসেপ্ট করেছিল সেটা একটু দেখে নিবা, ঠিক আছে? এখানে আমার ধারণা গ্লোরি দিলেও সঠিক হবে, বিকজ যদি ওরা অপশন অ্যাকচুয়ালি গ্লোরি দিয়ে থাকে, ঠিক আছে? সো মোস্ট লাইকলি যদি অপশনে গ্লোরি দেয়া থাকে তাহলে কিন্তু গ্লোরিও এখানে সঠিক হবে, বিকজ গ্লোরি ইজ অলসো নট আ ভার্ব। আচ্ছা, ওকে, চলো তারপরে আমরা একটু দেখে নেই। The word propel is a, propel এর মধ্যে কোনটা হবে? verb, adverb, adjective, নাকি noun? verb, adverb, adjective, নাকি noun? দেখে নাও তো কোনটা হবে। কোনটা হবে এখানে? রাজু মিয়া বলেছে বি। নাইমুল বলেছে ডি হবে উত্তর। আহমেদ তানভীর বলেছে সি। আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখে নেই। ভার্ব, প্রপেল একটা ভার্ব হিসেবে ফাংশন করে। প্রপেল মানে হচ্ছে কোনো একটা জিনিসকে অ্যাকচুয়ালি ঠেলে সামনে নিয়ে যাওয়া, পাওয়ার করে সামনে নিয়ে যাওয়া, প্রপেল করে সামনে নিয়ে যাওয়া, বুঝছো? সো ওই সেন্সে এটা একটা ভার্ব হিসেবে ফাংশন করছে। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখে নেই দ্য ওয়ার্ড সাবস্ট্যান্সিয়েট। সাবস্ট্যান্সিয়েট যেই ওয়ার্ডটা আছে এটা কি একটা ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাকি নাউন? কোনটা হবে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাকি নাউন? সাবস্ট্যান্সিয়েট
প্রপেলের মিনিংটা তো বলে দিয়েছি, সবাই একসাথে বারবার একই কমেন্ট করতে থাকো। প্রপেলের মিনিংটা তো অলরেডি আমি একটু আগে বলে দিলাম, যে কোনো একটা জিনিসকে পাওয়ার করে সামনে নিয়ে যাওয়া, বা ধরেন একটু এমপাওয়ার করে সামনে নিয়ে যাওয়া বা ঠেলে সামনে নিয়ে যাওয়া, প্রপেল করা। ঠিক আছে, আচ্ছা। মুস্তাইন আহমেদ বলেছে ভার্ব, মার্জিয়া আক্তার বলেছে এ হবে, পাবেল বলেছে এ হবে, মুজাহিদ, আইজাক, আচ্ছা রনক, সাবস্ট্যান্সিয়েট মানে কি? তোমরা যদি এই ভোক্যাবুলারিগুলোই এখন না বুঝো, এত সিম্পল ভোক্যাবুলারি, তাহলে তোমাদের অ্যাডমিশনে প্রচুর কষ্ট হবে। প্রপেল, সাবস্ট্যান্সিয়েট এগুলো কোনোটাই কিন্তু এত কঠিন শব্দ না, বুঝছো? সো সাবস্ট্যান্সিয়েট কথাটার অর্থ হচ্ছে, দেখো এখানে আমরা সাবস্ট্যান্সিয়েটকে একটা ভার্ব হিসেবে ইউজ করছি। সাবস্ট্যান্সিয়েট মানে হচ্ছে, ধরো তুমি একটা কোনো টপিককে অ্যাডিশনাল ইনফরমেশন দ্বারা আরো বা এক্সপ্যান্ড করছো, সাবস্ট্যান্সিয়েট করছো। ঠিক আছে, সাবস্ট্যান্সিয়েটিং সামথিং, তোমার অনেক এভিডেন্স দিয়ে বা অনেক ব্যাখ্যা করে একটু বড় করে বলানো বা এক্সপ্যান্ড করে বলা। ঠিক আছে, সো এটা একটা ভার্ব হিসেবে ফাংশন করছে। ভার্বাল নাউন এর মধ্যে কোনটার সবচেয়ে ক্লোজেস্ট অর্থ হিসেবে কাজ করে বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব, জেরান্ড নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? কোনটা হবে? প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, ভার্ব নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? ফেরদৌস স্বাধীন বলেছে অ্যান্সার হবে ডি, রাজু মিয়া বলেছে বি, তানজিলা তাহিরা বলেছে এ, জান্নাতুল বুশরা বলেছে বি। ইয়েস, এটার আনসার হচ্ছে বি, জেরান্ড। একটু আগেই আমরা ক্লাসে এটা ডিসকাস করেছি। তারা দেখতে ভার্বের মতো হয় বা তারা নাউনের মতো ফাংশন করে, তাদেরকেই আমরা জেরান্ড বলে থাকি। আচ্ছা, ঠিক আছে, নেক্সটটা দেখি। ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। শপলিফট, শপলিফটিং, শপলিফটার নাকি টু শপলিফটিং? কোনটা হবে? এখানে কিন্তু জেরান্ড ফর্মটা বসার কথা, এখানে আমাদের জেরান্ড ফর্মটা বসানোর কথা। যেমন সুইমিং ইজ আ হবি অফ মাইন, তোমাদের এক্সাম্পল দিয়েছি না? সো এখানে অ্যাকচুয়ালি জেরান বসবে। সো জেরানটা তোমরা খেয়াল করে দেখো কোনটা বসার কথা। আদ্রিকা রয় বলেছে শপলিফটিং, উর্জুল রহমান বলেছে অ্যান্সার হবে বি, মোজাহিদ হাসান বলেছে বি হবে উত্তর, তাসনিম তিশা বলেছে বি হবে উত্তর। আচ্ছা, ঠিক আছে, আমরা উত্তরটা দেখে নিই। দ্য আনসার ইজ বি, শপলিফটিং ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। শপলিফটিং এর অর্থ হচ্ছে দোকান থেকে টাকা না দিয়ে চুরি করা। আচ্ছা, হাউ ড্যাশ ইউ ব্রেক দ্য রুল? হাউ ড্যাশ ইউ ব্রেক দ্য রুল, এখানে কি হবে? ডেয়ারস, ডেয়ার, ডেয়ারিং নাকি ডেয়ার? কোনটা হবে? কোনটা হবে বলো তো? 23 না 24? নাইমুল ইসলাম বলেছে অ্যান্সার হবে বি, আসিফ হাওলাদার বলেছে অ্যান্সার হবে ডি। আচ্ছা, আসিফ হাওলাদার ডি, হামিম বলেছে ডি, মোজাহিদ বলেছে ডি, সমিত দেবনাথ বলেছে ডি, অর্ক পল বলেছে ডি, স্নিগ্ধা বলেছে ডি। দ্য আনসার ইজ ডি, হাউ ডেয়ার ইউ ব্রেক দ্য রুল। গুড জব। হি হ্যাজ বট আ টিকেট, হি ড্যাশ কাম টুডে। ও টিকিট কিনেছে, ও হয়তো আজকে আসবে। সো হয়তো আজকে আসবে এক্সপ্রেস করার জন্য আমরা কোন মোডাল ভার্বটা পিক করব? কুড, মে, মাইট নাকি হ্যাজ টু? কুড, মে, মাইট নাকি হ্যাজ টু? ইশরাত জাহান বলেছে অ্যান্সার ডি। আই থিঙ্ক এখনো সবাই লাস্ট কোয়েশ্চেনের উত্তরটা আসছে, নতুনটা এখন আসে। আসিফ হাওলাদার বলেছে অ্যান্সার হবে সি, সমিত দেবনাথ বলেছে অ্যান্সার হবে ডি, দীপ বলেছে অ্যান্সার হবে এ, মিম বলেছে অ্যান্সার হবে মে। আচ্ছা, নাসিমা খাতুন বলেছে অ্যান্সার হবে বি, দ্য আনসার ইজ বি, ভেরি গুড, মে। ও টিকিট কিনেছে, ও হয়তো আজকে আসতে পারে। সো ওই হয়তো আজকে আসতে পারে, এটা আমরা মে দ্বারা বোঝাচ্ছি। হি মে কাম
today. আচ্ছা, the synonym of the word original, original এর synonym কি হবে? original এর synonym কি হবে? একই অর্থ, amusing, artificial, true নাকি accumulate? এটা অনেক ইজি, এটাতে আমরা খুব বেশি সময় নষ্ট না করি। synonym of the word original, original মানে হচ্ছে আসল, সো এখানে closest যেই শব্দটা আছে এটা হচ্ছে true, artificial, amusing, accumulate একটাও কিন্তু এখানে আসলে বসবে না। আচ্ছা, এরপর বলো অ্যাসিওরেন্স শব্দটার কারেক্ট স্পেলিং কোনটা? এটা আমরা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 19-20 থেকে নিয়েছি, 19-20 সাল থেকে নিয়েছি। অ্যাসিওরেন্স অপশন এ নাকি অপশন বি নাকি সি ডি? অ্যাসিওরেন্সের সঠিক বানান এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, সাদি আফরিন বলেছে অ্যান্সার হবে বি। আচ্ছা, এজরা বলেছে অ্যান্সার হবে এ। সাইদুর রহমান বাবু বলেছে অ্যান্সার হবে এ। মিজানুদ্দিন, মুজাহিদ হাসান, তাহিরা, মুজাহিদ বলেছে সি, রনিক বলেছে বি। আচ্ছা, ঠিক আছে, আসিফ হাওলাদার বলেছে সি। আচ্ছা, আমরা উত্তরটা একটু দেখে নেই। দ্য কারেক্ট আনসার ইজ এ। অ্যাসিওরেন্স শব্দটাতে কিন্তু দুইটা এস আছে, একটা আর আছে এবং একটা এ আছে। সাধারণত এই শব্দটাতে এই পার্টগুলোতেই আমরা মিস্টেক করি, আইদার দুইটা এস এর জায়গায় একটা এস দিয়ে দেই, একটা আর এর জায়গায় দুইটা আর দিয়ে দেই, এ এর জায়গায় ই দিয়ে দেই। সো অ্যাসিওরেন্সের কারেক্ট বানান হচ্ছে অপশন এ। আচ্ছা, তারপরে দেখি পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। এরপরে সেন্টেন্সটাকে আমরা যদি বলতে চাই যে আর্টও একই জিনিস সেলিব্রেট করে, তাহলে আমরা কি বলবো? সো ডাজ আর্ট, সো অ্যাজ আর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট নাকি ওয়াই নট আর্ট? কোনটা হবে? অদ্রিকা রয় বলেছে অ্যান্সার হবে এ। জেবা বলেছে অ্যান্সার হবে এ। এটা মনে হয় একটু বেশি ইজি হয়ে গেছে, এটা সবাই পারতেছে। আচ্ছা, রিদি বলেছে অ্যান্সার হবে এ। মিজানুদ্দিন বলেছে অ্যান্সার হবে বি, সো অ্যাজ আর্ট। আচ্ছা, জারিন সামি বলেছে অ্যান্সার হবে সি, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট। আচ্ছা, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট নাকি সো ডাজ আর্ট? কোনটা হবে? Poetry in every language celebrates beauty and truth. এটার অ্যান্সার হবে so does art, কারণ আমরা এখানে মেইনলি বলতে চাচ্ছি আর্টও কিন্তু বিউটি এবং ট্রুথকে সেলিব্রেট করে। খেয়াল করে দেখো এখানে কিন্তু যদি আমরা এটা মিন করতাম যে পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, তখন কিন্তু ওটার অর্থ হয়ে যেত পোয়েট্রি বিউটিকেও সেলিব্রেট করে, ট্রুথকেও সেলিব্রেট করে, আর্টকেও সেলিব্রেট করে। বাট এটা কিন্তু আবার ডাজন্ট মেক কমপ্লিট সেন্স। চিন্তা করে দেখছো, পোয়েট্রি বিউটি আর ট্রুথকে সেলিব্রেট করে, আর্টও বিউটি আর ট্রুথকেই সেলিব্রেট করে। ওইটা বোঝানোর জন্য আমাদের সো ডাজ আর্টটা বলতে হবে, রাইট? এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট বললে কিন্তু মিন হয়ে যায় হচ্ছে পোয়েট্রি বিউটিকে, ট্রুথকে আর আর্টকে সেলিব্রেট করে, ওইটা কিন্তু আবার হয় না। সো ডাজ আর্ট বলতে হবে, সো ডাজ আর্ট, কারণ আর্টও বিউটি আর ট্রুথকে সেলিব্রেট করে। ওকে, সো অ্যাজ আর্ট তো গ্রামাটিক্যালি আসলে ভুল। যখন তুমি এই অর্থ বলতে চাচ্ছ যে একটা জিনিস একটা জিনিসকে সেলিব্রেট করে, আরেকটা জিনিসও একই জিনিসকেই সেলিব্রেট করে, তোমার তো অ্যাকচুয়ালি একটা ভার্ব প্রয়োজন, রাইট? ওই অ্যাকশনটাকে বোঝানোর জন্য যে আর্ট ডাজ অলসো সেলিব্রেট বিউটি অ্যান্ড কি ট্রুথ, সো ইউ নিড আ ভার্ব। এটা কিন্তু একটা অ্যাজ একটা ওয়ার্ড দিয়ে তুমি এটা এক্সপ্লেন করতে পারবে না, তোমার একটা ভার্ব দিয়ে এগ্রি করাতে হবে। কারণ তুমি দেখেছো পোয়েট্রি সেলিব্রেটস একটা ভার্ব আছে এই পার্টটাতে, নেক্সট পার্টেও এমন একটা ওয়ার্ড থাকতে হবে যেটা ওই সেলিব্রেট করাটাকে বোঝাবে। সো এখানে আমরা ডাজ দিয়ে ওইটা বোঝাতে পারছি, অ্যাজ দিয়ে কিন্তু ওইটা আবার আমরা বোঝাতে পারছি না। আচ্ছা, নেক্সটটা দেখি। A mechanical organization should not be related to a dash. এটা অনেক ইজি।
একটা মেকানিক্যাল অর্গানাইজেশনকে ওয়ার্কশপ, ওয়্যারহাউস, বুচার শপ বা ইউনিভার্সিটি কোনটার সাথে আমরা রিলেট করতে পারবো না? কোনটা হবে? কেন ডাজ ইউজ করেছি, কেন ডু ইউজ করি নাই? আল্লাহ, এখানে আমরা দেখো পোয়েট্রি একটা সিঙ্গেল সাবজেক্ট না, একটা সিঙ্গেল সাবজেক্টের সাথে তোমার যেই ভার্বটা ইউজ করতে হবে ওটা সিঙ্গুলার ভার্ব হতে হবে। ডু তো প্লুরালের সাথে ইউজ করি আমরা, রাইট? সো ডু কিন্তু আমরা এখানে দে ডু বাট শি ডাজ, রাইট? সো এখানে সিঙ্গুলার না, পোয়েট্রি একটাই তো জিনিস সিঙ্গুলার। সো আমাদের এখানে ডু ব্যবহার করার কোনো সুযোগ নাই, আর অপশনেও তো কোথাও ডু দেওয়া নাই। সো জিনিসটাকে তো কমপ্লিকেট করো না, ঠিক আছে? সো মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু আ ইউনিভার্সিটি। এটা অনেক ইজি, এটা তাই আর বেশিক্ষণ এটাতে আমরা সময় নষ্ট না করি। ইউনিভার্সিটির সাথে মেকানিক্যাল অর্গানাইজেশনকে, মানে ইউনিভার্সিটিকে মেকানিক্যাল অর্গানাইজেশন বানানো উচিত না। আচ্ছা, দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড ড্যাশ আ রেড কার্টেন। এটা তো আমরা অলরেডি একবার প্র্যাকটিস করে ফেলেছি, এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, এটা বাই হবে। যখন আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু দ্বারা কোনো কিছুকে লুকানো হয়েছে মিন করে থাকি, তখন আমরা কনসিল বাই একটা ফ্রেজাল ভার্ব হিসেবে কনসিল বাই অ্যাক্ট করে, একটা ফ্রেজাল ভার্ব হিসেবে কনসিল বাই অ্যাড করে। আচ্ছা, অলরাইট। সো আজকের মতো কিন্তু আমাদের ক্লাসটা শেষ। আমরা থিওরির পার্টটুকু ওভারঅল কভার করেছি, আমরা প্র্যাকটিসের পার্টটুকুও কভার করেছি। তোমাদের সবাইকে, যারা আমাদেরকে ক্লাসের একদম শুরুতে জয়েন করেছো, তোমাদেরকে জাস্ট আমরা একটা রিক্যাপ করে দেই। আজকে আমরা ক্লাসের শুরুতে কিন্তু ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো তোমাদেরকে অ্যাডমিশনে পড়ানো হবে একদম আলাদা আলাদা ক্লাসে, সেটাও কিন্তু ওভারঅল বলে দিয়েছিলাম। আমরা পার্টস অফ স্পিচ আলাদা ক্লাসে পড়বো, ভয়েস, নেরেশন, ট্রান্সফরমেশন, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজাংটিভ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলো আমরা আলাদা আলাদা ক্লাসে কিন্তু তোমাদেরকে পড়িয়ে দেব। ওকে, সো এগুলো আমাদের অ্যাডমিশনের মেইন যে ক্লাসগুলো আছে সেইখানে তোমাদেরকে বোঝানো হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে জেরান্ড একবার একটু সহজে বুঝাই দেন। জেরান্ড হচ্ছে এমন এমন শব্দ যেগুলো দেখতে ভার্বের মতো বা তারা নাউনের মতো ফাংশন করে। দে লুক লাইক ভার্বস বাট দে আর অ্যাকচুয়ালি নাউন। যেমন আমি যদি বলি, সুইমিং এর এক্সাম্পলটাই বারবার মাথায় আসে, রিডিং দিয়ে বলি, রিডিং ইজ মাই ফেভারিট পাস টাইম। সেখানে রিডিং কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার্ব, বাট এটা কিন্তু ভার্বের মতো ফাংশন করছে না, এটা একটা নাউনের মতো ফাংশন করছে। রিডিং ইজ মাই ফেভারিট পাস টাইম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকের ক্লাসের পিডিএফটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। পিডিএফটা পাওয়া যাবে, রাইট? কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে না? ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আই হোপ যে তোমাদের অ্যাডমিশনের ওভারঅল প্রিপারেশনে আমরা তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো। কমেন্ট সেকশনে আমরা আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো। সবার সাথে তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।